জীবনকে বদলে দেওয়ার তথ্যের প্রতিশ্রুতি। এই স্লোগানে প্রতি শুক্রবার নিউ ইয়র্ক সময় ঠিক রাত 9টায় হাজির হই আমি নূপুর চৌধুরী, আমার এই শো দ্য নূপুর চৌধুরী শো নিয়ে। দ্য নূপুর চৌধুরী শো মূলত তথ্যমূলক অনুষ্ঠান, যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি। আইন, অভিবাসন, শিক্ষা সংক্রান্ত খবর, চাকরির খবর, একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার সন্তান ভর্তির সুযোগ পাবে সেই তথ্যও থাকে এই অনুষ্ঠানে। থাকে রাজনৈতিক বিশ্লেষণও। আজকেও আমরা বেশ কটি বিষয় নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে নিউ ইয়র্ক সিটির যে চাকরির খবরগুলো সেগুলো নিয়ে অনেকেই জানতে চান, কিভাবে সরকারি চাকরিতে প্রবেশ করবেন সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। একই সাথে ভালো হাই স্কুলে কিভাবে আপনার সন্তান ভর্তির সুযোগ পাবে সে তথ্যও থাকবে এই অনুষ্ঠানে। থাকবে তরুণ প্রজন্মকে কিভাবে আমরা সঠিক দিক নির্দেশনার মাধ্যমে তাদের মানসিক, শারীরিক এবং সেই সাথে শিক্ষাগত কিংবা দক্ষতা তৈরিতে সহায়তা করতে পারি, সেগুলো নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে একজনের সাক্ষাৎকারও থাকবে। এবং একই সাথে যেহেতু নিউ ইয়র্কে আজকে 15ই আগস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষে থাকবে আলোচনা অনুষ্ঠান। এবং একই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে এবং থাকে কোনো ভিন্ন মত কিংবা বিশ্লেষণ, সেটিও আপনারা উপস্থাপন করতে পারেন এই অনুষ্ঠানে। আমরা শুরু করতে চাই নিউ ইয়র্কে কিংবা আমেরিকায় কিভাবে সরকারি চাকরি পাবেন সে তথ্যের খবর দিয়ে। এবং আমার সৌভাগ্য হয়েছে, আমি পেয়েছি সাকসেস ক্যারিয়ারের যিনি প্রতিষ্ঠাতা এবং আমি বলবো এই নিউ ইয়র্কের অনেক তরুণ তরুণীর যিনি পথ দেখিয়েছেন, সরকারি চাকরিতে সহায়তা করেছেন, এমডিএ জামান। তিনি সিইও সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম। শুরুতেই আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, কারণ আপনার হাত ধরে কিংবা আপনার পরামর্শে, আপনার তত্ত্বাবধানে নিউ ইয়র্কে অনেকেই সরকারি চাকরিতে প্রবেশ করার সুযোগ পেয়েছে। সে কারণে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে দিতেই হয়। এবং আজকে জামান ভাই শুরু করতে চাই কিভাবে সরকারি চাকরিতে প্রবেশ করবেন একটু বিস্তারিত ভাবে, কারণ প্রথম অনুষ্ঠানে আমরা একটু প্রাথমিক ধারণা নিয়েছিলাম আপনার কাছ থেকে। তবে শুরুতে একটু জেনে নিতে চাই কেমন আছেন, যেহেতু সামার চলছে, সবাই ব্যস্ত, সেই ব্যস্ততার মাঝেও সময় দিচ্ছেন, কেমন আছেন একটু শুরুতে জেনে নিতে চাই। হ্যাঁ, নূপুর চৌধুরী, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, তথ্যমূলক, বিশেষ করে তথ্যমূলক অনুষ্ঠান এটা। তার নূপুর চৌধুরী শোকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং এই নূপুর চৌধুরী শো আজকে যারা দেখবেন এবং ইন ফিউচারে যারা দেখবেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আছি ভালোই, ব্যস্ততায় যাচ্ছে লাইফ, তারপরেও এই সামার টাইমে একটু ঘোরাফেরা করতেই হয়। সেটি আমরা যারা আমেরিকায় থাকি, এটাই হচ্ছে সামারের এই 2-2.5 মাসই আমাদের ঘোরাঘুরি সময়, যে হ্যাঁ 16 আনায় উপভোগ করতে চাই। আমি একদম প্রথম থেকে একটু বিস্তারিত ভাবে একটু তথ্যগুলো জেনে নিতে চাই। শুরুতেই আমি একটু জেনে নিতে চাই সিটির যে খবরগুলো আছে, কারণ আমরা জানি মান্থলি অ্যানাউন্সমেন্ট আসে, বিভিন্ন চাকরির যে ঘোষণা সেটি আসে। তো আমি আপনার মুখ থেকে একটু জেনে নিতে চাই যে কোথায় এটির সার্কুলার হয়, কোন ওয়েবসাইটের মাধ্যমে, এবং প্রত্যেক মাসে যে সার্কুলার আছে সেটির নোটিফিকেশন আমি কিভাবে পাবো, সেটি যদি একটু শুরুতে বলেন। হ্যাঁ, ধন্যবাদ নূপুর। অ্যাকচুয়ালি এগুলো ওয়েবসাইটেই থাকে। আপনি যদি সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোতে যান তাহলে পেয়ে যাবেন। যেমন আপনি যদি সিটি গভর্নমেন্টে জব করতে চান তাহলে আপনাকে যেতে হবে সিটি গভর্নমেন্টের ওয়েবসাইটে। যেমন সিটি গভর্নমেন্টের ওয়েবসাইটে রয়েছে ডিসিএএস এ যদি সার্চ করেন ওখানে যে মান্থলি তারা ওপেনিংগুলো আসে সেটা পাওয়া যায়। আবার nyc.gov-এও আপনার সিটি গভর্নমেন্টের যে জবগুলো থাকে ওগুলো তো আপনি যেতে পারেন, যে দেখতে পারেন যে কি কি ওপেনিং আছে। এখন তারপর যদি আপনি স্টেট গভর্নমেন্টে যেতে চান, যে আপনি স্টেট গভর্নমেন্টে একটা জব খুঁজছেন, সেই ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের জন্য হলো নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস এক্সাম। নিউ ইয়র্ক স্টেট সিভিল সার্ভিস এক্সামে যদি আপনি গুগলে সার্চ করেন দেন ওই ওয়েবসাইটে চলে আসবে। এবং মান্থলি যে সিভিল সার্ভিস এক্সাম স্টেটের ওপেনিং, স্টেট গভর্নমেন্টের যে ওপেনিংগুলো আসে ওগুলো ওখানে দেখতে পাবেন। আর যদি আপনি ফেডারেল গভর্নমেন্টে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেতে হবে USA.gov, এবং ওইখানে গেলে আপনি দেখতে পাবেন সমস্ত ডিপার্টমেন্টের ওপেনিং গুলো ওখানে আছে। তারপরে ইন্ডিভিজুয়াল যে ডিপার্টমেন্ট গুলো আছে, ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট গুলোর ওয়েবসাইট গুলোতে আপনি সার্চ করতে পারেন যে কি কি পজিশন ওপেনিং আছে, মান্থলি কি কি ওপেনিং আসতেছে, সেই হিসাবে আপনার এডুকেশন কি আছে যদি ম্যাচ করে দেন ইউ ক্যান অ্যাপ্লাই ইট।
আমি একটু যেমন ভাইয়া আরেকটু বিস্তারিত ভাবে একটু আপনার কাছ থেকে তথ্যগুলো নিতে চাই। যেমন Sure. ডিকাসি আমরা জানি যে প্রত্যেক মাসে চাকরির খবরগুলো আসছে। আমরা যে কোনো চাকরি, ঠিক আছে, আমি প্রথম অনুষ্ঠানে আলোচনা করেছিলাম আপনার সাথে 2 সপ্তাহ আগে যে অনুষ্ঠানটি হয়েছে, যে ঠিক আছে আমরা সরকারি চাকরিতে যে কোনো চাকরিতে শুরুতে প্রবেশ করে থাকি, কিন্তু সবারই স্বপ্ন থাকে যে আমার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিংবা আমার যে অভিজ্ঞতা আছে কিংবা আমার পছন্দের আহ কিছু জোন আছে, তো সেই অনুযায়ী চাকরিগুলোর খবর কিভাবে তারা সবসময় নজরদারিতে রাখবেন? এখন এগুলো আপনি ই করে রাখতে পারেন, যেমন ওদের ওয়েবসাইটে ঢুকে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখেন আপনি, দেন ওরা এভরি মান্থে আপনাকে নোটিফিকেশন পাঠাবে যে এই মাসে কি কি ওপেনিং আসছে। এখন এইটা এইভাবে আপনি সিটি গভর্নমেন্ট ওয়েবসাইটেও আপনি ঢুকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন, স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে রাখতে পারেন, ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইটে ঢুকে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়ে রাখতে পারেন। দেন ওইভাবে যদি আপনি নোটিফিকেশনের একটা অপশন আছে ওখানে, ওইভাবে যদি আপনি ইমেল অ্যাড্রেসটা আপনার দিয়ে রাখেন, ওরা মান্থলি আপনাকে কি কি ওপেনিং আসতেছে ওইটার একটা লিস্ট আপনার কাছে পাঠাবে। আপনি ওই লিস্টটা দেখে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যেটা আপনি কোয়ালিফাইড করবেন, দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দিস পজিশন। আমি এক্ষেত্রে আরেকটি প্রশ্ন করে নিতে চাই, যে কারণ একটি অ্যাকাউন্ট করতে হয়, ডিকাসেই আমি বলি কিংবা গভর্নমেন্ট ফেডারেল জবের ক্ষেত্রেই বলি, তো এই ক্ষেত্রে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে আপনি যদি একটু বিস্তারিত ভাবে পরামর্শ দিতেন যে কিভাবে তারা অ্যাকাউন্টটি খুলবে একদম শুরুর দিকে, কারণ তার মাধ্যমেই তো তারা আবেদন করবেন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে সেই টিপসটি দিবেন আমার দর্শকদের? এখন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরেই আপনার সিটি গভর্নমেন্ট বলেন বা স্টেট গভর্নমেন্ট বলেন বা ফেডারেল গভর্নমেন্ট বলেন বা কাউন্টি গভর্নমেন্ট গুলো যা আছে, এই গভর্নমেন্ট গুলোর যখন আপনি জব খুঁজতে যাবেন, প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরের জন্য আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ওখানে আপনি যখন ওই ওয়েবসাইটটাতে যাবেন তখন দেখা যাবে যে সাইন ইন বা লগ ইন, এখানে অপশনগুলো আছে। আপনি যখন সাইন ইন করবেন তখন অ্যাজ এ নিউ ইউজার অথবা অ্যাজ এ ওল্ড ইউজার, যখন অ্যাজ এ নিউ ইউজার আসবে তখন নিউ ইউজারে ক্লিক করে তখন আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপর ওখানে আপনার অপশন আসবে, কনফার্মেশন ইমেল দিবে যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। দেন তারপরে ওরা আস্ক করবে যে আপনার প্রোফাইলটাকে আপডেট করার জন্য, আপনার কি এডুকেশন আছে, আপনার প্রেজেন্ট এক্সপিরিয়েন্স কি, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কি ছিল, ওগুলো আপনাকে কমপ্লিট করে আপনার প্রোফাইলটা আপডেট করে রাখতে হবে। এবং এই তথ্যগুলো পরিবর্তন করতে পারবে যে কোনো সময়, রাইট? এবং এটা যে কোনো সময় আপনি এডিট করতে পারবেন, রাইট? এক্ষেত্রে আমি আরেকটি বিষয় জানতে চাই, আমরা যারা বাইরে থেকে পড়াশোনা করে এসেছি, সার্টিফিকেট ইভ্যালুয়েশনের বিষয়টি থাকে, সেই বিষয়ে আপনার যদি একটু পরামর্শ নিই। হ্যাঁ, সার্টিফিকেট ইভ্যালুয়েশনের ব্যাপারটা তো অবশ্যই আছে। আপনারা যারা মনে করেন নতুন একজন আসছে ইমিগ্রেন্ট হয়ে এখানে, তার ফার্স্ট কাজটাই হবে যে তার সার্টিফিকেট গুলো ইভ্যালুয়েশন করে নেওয়া। এখন এই ইভ্যালুয়েশন গুলো কিভাবে করবে এবং কোথায় করবে, সেই ইভ্যালুয়েশন গুলোর জন্য আপনার বিভিন্ন এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোতে যেতে হবে। এবং এখানে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট, মার্কশিট, অনার্সের সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট অথবা মাস্টার্সের সার্টিফিকেট, মার্কশিট এন্ড ট্রান্সক্রিপ্ট। সবচেয়ে বেটার হলো জবের জন্য এটা কোর্স বাই কোর্স একটা ইভ্যালুয়েশন করে নেওয়া, নট ডকুমেন্ট বাই ডকুমেন্ট। কোর্স বাই কোর্স একটা ইভ্যালুয়েশন করে নিলে তাহলে ওখানে ডিটেলস থাকে, আপনি কত ক্রেডিট আর্ন করছেন, টোটাল মাস্টার্সে কত ক্রেডিট আর্ন করছেন, অনার্সে কত ক্রেডিট আর্ন করছেন, এবং আপনার জিপিএ কেমন ছিল, কোন সাবজেক্টে জিপিএস কত ছিল, সাবজেক্ট ওয়াইজ তারা একটা জিপিএ ইন্ডিকেট করে রাখে। এইটাই হলো সবচেয়ে বেস্ট ওয়ে আপনার ইভ্যালুয়েশনটা করে নেওয়া, কোর্স বাই কোর্স। কোর্স বাই কোর্সের ক্ষেত্রে একদম পুরো মার্কশিট গুলো প্রয়োজন হয়, সেক্ষেত্রে হ্যাঁ জি জি একটু বিস্তারিত যদি বলতেন, কারণ যারা বাংলাদেশ থেকে এসেছেন কিংবা বাংলাদেশ থেকে আসবেন, তারা কোন কোন ডকুমেন্টস সংগ্রহ করে নিয়ে আসবেন। কারণ আমরা অনেক সময় ভাবি যে ঠিক আছে আমার মাস্টার্স এর সার্টিফিকেট আছে, অনার্স এর সার্টিফিকেট আছে, দ্যাটস এনাফ, কিন্তু কোর্স বাই কোর্সের ক্ষেত্রে সেটি তো যথেষ্ট নয়। আপনি যদি একটু বলতেন। এটা আসলে অ্যাকচুয়ালি সার্টিফিকেট থাকলে এটা এনাফ হয় না, আপনার যখন মার্কশিট থাকলেও এনাফ হবে না এবং ট্রান্সক্রিপ্টে থাকলেও এনাফ হবে না। এখন মার্কশিটে ইন্ডিভিজুয়ালি সাবজেক্ট ওয়াইজ ইন্ডিকেট করতে হবে, থাকতে হবে যে আপনি কোন সাবজেক্টটা পড়ে আসছেন, সেই সাবজেক্টের নাম থাকতে হবে ওখানে। এবং অনেকে, আমি এখানে অনেককে দেখছি যে সাবজেক্ট না লিখে ওরা ওখানে অনলি কোড নাম্বার লিখে দিছে, তাতে এখানে একটু প্রবলেম করে যায়। আবার সাবজেক্টও লিখে নি, কোড নাম্বারও লিখে নি, শুধু লিখছে যে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট,
অ্যাকাউন্টিং সেকেন্ড পার্ট, অ্যাকাউন্টিং থার্ড পার্ট, অথবা সাইকোলজি ফার্স্ট পার্ট, সাইকোলজি সেকেন্ড পার্ট, সাইকোলজি থার্ড পার্ট। কিন্তু আসলে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এখানে কিন্তু সাবজেক্ট ওয়াইজ ইন্ডিকেট করা থাকার কথা, যে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে আমি কি পড়ছি আসলে, এটা কি অ্যাডভান্স অ্যাকাউন্টিং ছিল, নাকি বেসিক অ্যাকাউন্টিং ছিল, নাকি অ্যাকাউন্টিং ফার্স্ট পার্টে আমি কস্ট অ্যাকাউন্টিং করছি, নাকি স্ট্যাটিস্টিক্স করছি। এই জিনিসগুলো সাবজেক্ট ওয়াইজ যেন মার্কশিটে এবং ট্রান্সক্রিপ্টে ইন্ডিকেট করা থাকে। সেই বিষয়টি তো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় তো বিভিন্ন ভাবেই এই সার্টিফিকেট গুলো দিচ্ছে, তো কি করণীয়? কারণ একজন শিক্ষার্থী তো এই, কারণ প্রথম বর্ষে আমি কি কি পড়েছি, ঢাকা ইউনিভার্সিটি ডিফারেন্ট, কারণ ঢাকা ইউনিভার্সিটি আমাদের প্রত্যেকটি সাবজেক্ট লেখা থাকে কোডের পাশাপাশি। আবার যেমন আমি আইআরএ পড়েছি, এটি কি মিডল ইস্টের হিস্ট্রি ছিল, না ইউএস হিস্ট্রি ছিল, না ফরেন পলিসি, কোনটি ছিল, এগুলো একদম পুরো স্পষ্ট ভাবে লেখা থাকে। তো যাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হয়তো পড়েছেন, এইভাবে স্পষ্ট করে লেখা নেই, তারা কি করবেন? কারণ আপনার অভিজ্ঞতার আলোকে আপনি বলছেন যে অ্যাকাউন্টিং ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এইভাবে আপনি পেয়েছেন, তারা কি করবেন? তারা কি করবেন তাদের জন্য? এখন তাদের অ্যাডভাইস হলো একটাই, যে কোড নাম্বার যখন তারা কোড নাম্বার ইন্ডিকেট করবে, সেই ক্ষেত্রে যেন সাবজেক্টের নামটা লিখে দেয়, যে কোড নাম্বারের সাবজেক্ট ছিল এইটা। অথবা যদি সাপোজ আপনি আইআরএ পড়ে আসছেন, আইআরএ ফার্স্ট পার্টে কি পড়ছেন ওইটার সাবজেক্টটা যেন ওখানে লেখা থাকে। আইআরএ সেকেন্ড পার্টে আপনি কি পড়ছেন ওইটা যেন ওখানে লেখা থাকে। এরকম যদি থাকে, দেন এরা এখানে এটাকে খুব ইজি ওয়েতে কোর্স বাই কোর্স ট্রান্সক্রিপ্টটা ইভালুয়েশনটা করে ফেলতে পারে। আর যখন এরকম কিছু না থাকে, সেই ক্ষেত্রে তারা একটা গণহারে করে দিল, কিন্তু যখন আপনি জব ক্ষেত্রে গেলেন তখন একটা রিকোয়ারমেন্টের ব্যাপার চলে আসে, তখন হয় আপনার অ্যাপ্লিকেশনটাই তারা ডিক্লাইন করে দিবে, নতুবা দে উইল আস্ক ইউ সেন্ড টু মি দা ডিটেইলস হোয়াট সাবজেক্ট ইউ স্টাডি। আমি এই ক্ষেত্রে আরেকটি সম্পূরক প্রশ্ন আপনার কাছে করে ফেলতে চাই, যে বাংলাদেশের মতো চাকরির বাজারে এখানে নয়, কারণ আপনি যে সাবজেক্টে পড়ে এসেছেন, যে বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে, তারা এটাকে খুব খুব গুরুত্ব দেয়। এবং কিছু চাকরি আছে যে সে বিষয় ছাড়া অন্য কোনো সাবজেক্টের কাউকে নিবে না। তো এক্ষেত্রে আমি একটু জানতে চাই যে বিষয় ভিত্তিক চাকরির এত সুন্দর সুযোগ আমেরিকাতে আছে, তো এই বিষয়ে আপনি কি পরামর্শ দিবেন? যেমন সাইকোলজি পড়ে এসেছে, জার্নালিজম পড়ে এসেছে, তাদের একদম বিষয় ভিত্তিকই চাকরি আছে, জব আছে, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। এখানে বিষয় ভিত্তিক জবগুলো অ্যাকচুয়ালি আসলে অনেক ভালো। আপনি যে সাবজেক্টটা পড়ে আসছেন সেই সাবজেক্টে যদি একটা জব পেয়ে যান, এটা আপনার জন্য ভালো এবং যারা আপনাকে হায়ার করছে তাদের জন্য ভালো, কারণ আপনি ওই সাবজেক্টটা সম্বন্ধে আপনার ডিটেলস একটা আইডিয়া আছে। এই জন্যই তারা আসলে বিষয়ভিত্তিক এগুলোকে প্রাধান্য দিয়ে থাকে। এখন আপনি যদি বিষয়ভিত্তিক খুঁজতে চান, সেই ক্ষেত্রে প্রচুর জব আছে। আপনার জার্নালিজমে প্রচুর জব আছে, অ্যাকাউন্টিং এ প্রচুর জব আছে, তারপরে আপনার অডিটিং এ জব আছে, ম্যানেজমেন্ট যারা পড়ে আসছে তাদের জন্য ইন্ডিভিজুয়াল পজিশন আছে, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে প্রচুর পজিশন আছে। সেই পজিশনগুলো সাবজেক্ট ওয়াইজ যদি হয়ে থাকে, তাহলে আপনি ওইভাবে একটু নিজেকে প্রিপেয়ার করে নেন। যেমন অ্যাকাউন্টিং থাকলে আপনার অ্যাকাউন্টিং এর যে বেসিক জিনিসগুলো একটু আপনার হয়তো অনেকেই ভুলে গেছে, আজ থেকে 5-7 বছর আগে স্টাডি করে আসছে, কিন্তু বেসিক জিনিসগুলো যেন আপনার নলেজে থাকে। আপনি জার্নালিজম পড়ে আসছেন, জার্নালিজমে আপনি কি পড়ে আসছেন এটা যেন একটা বেসিক থাকে। আপনি যেহেতু সেই স্পেশালাইজড হইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার যেন ওই জিনিসগুলো একটা বেসিক ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত তারা যদি আস্ক করে কোশ্চেন, দেন ইউ শুড গিভ দ্য আনসার। এই জিনিসগুলো যদি আপনার থাকে, তাহলে সাবজেক্ট ওয়াইজ জবগুলোই আরো সবচেয়ে বেটার। আমি আরেকটি বিষয়ে আপনার কাছে জেনে নিতে চাই, পরীক্ষার ধরনও তো একটু কয়েক ধরনের হয়, যেমন কিছু আছে যে আপনার এক্সপেরিয়েন্স এডুকেশন, কিছু আছে মাল্টিপল চয়েস, আপনাকে পরীক্ষা দিতে হয়। তো এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু ধারণা দিতেন বিস্তারিত, যে কোন কোন উপায়ে পরীক্ষা পদ্ধতি আছে এখানে, পরীক্ষার ধরনগুলো কেমন? এখন পরীক্ষার ধরনগুলো হলো আপনার একটা পরীক্ষা যেটা আছে, এটা একসময় আগেও ছিল, এখনো আছে, রিটেন টেস্ট। রিটেন টেস্ট একদম সেন্টারে গিয়ে আপনাকে রিটেন টেস্টে পাস করে আসতে হবে। এটাকে তারা কিছুটা রোহিত করছিল এই করোনার পরে, কিন্তু এখন আবার তারা শুরু করছে যে রিটেন টেস্ট এখন দিতেই হবে। আবার কিছু জিনিস আছে আপনার যে অনলাইনে যাওয়ার পরে, অনলাইনে যখন আপনি একটা পজিশনে যে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে তখন ওরা চাচ্ছে যে আপনার কি এই এডুকেশনটা আছে কিনা, এই এডুকেশন থাকলে আপনার কত ক্রেডিট আছে,
এই সাবজেক্টে কত ক্রেডিট আছে, সেই সাবজেক্টে কত ক্রেডিট আছে, বা ওকে এটা পার্ট গেল, দেন আপনার আসেন হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখন ওদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওই রিকোয়ারমেন্টের বেস করে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এই এডুকেশন এবং এক্সপিরিয়েন্সের উপরে বেস করে আপনি যখন অনলাইনে একটা কিছু আসতেছে এক্সাম বা টিউটরিং যেটাই বলেন না কেন ওখানে, বা অনলাইন ওটাকে বলে আপনার ইই টেস্ট যেটা এডুকেশনাল এক্সপিরিয়েন্স টেস্ট যেটা, ওইটা দেওয়ার পরে আপনাকে তারা কোয়ালিফাইড করবে। যে আপনি যদি কোয়ালিফাইড হন দেন দে উইল গিভ ইউ দ্য স্কোর অর দে উইল গিভ ইউ দ্য কোয়ালিফাইড। আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই, এটি অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সিটি জব গুলো কিংবা গভর্নমেন্ট জব গুলো পাওয়ার জন্য এই যে যেমন সাকসেস ক্যারিয়ার আপনি অনেককে সহায়তা করেন, এরকম অনেকেই আছে আমাদের কমিউনিটিতে সহায়তা করছেন, এরকম কি কোনো সহায়তা নেওয়ার প্রয়োজন আছে কিনা, নাকি নিজে নিজেই করতে পারেন? না, যদি আপনার একজন ছেলে বা একজন মেয়ে যদি স্মার্ট এনাফ হয়, তার বেসিক ভালো আছে, প্রত্যেকটা সাবজেক্টে যে সাবজেক্টে পড়াশোনা করে আসছে বা অন্যান্য সব ম্যাথ ইংলিশ এবং আদার স্টাফ গুলো, যে তার বেসিক একটা আইডিয়া আছে এবং ইংলিশ কমিউনিকেশন ভালো, কম্পিউটারের বেসিক একটা ভালো আইডিয়া আছে, এবং ফেস টু ফেসে গিয়ে কি ধরনের কোশ্চেন হবে, কিভাবে সে উপস্থাপন করবে, তার সেট আপটা কেমন হবে, তার গেট আপটা কেমন হবে, এই জিনিসগুলো যদি একটা ছেলে বা মেয়ের জানা থাকে বা পারে সে, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের এগুলোতে হেল্পের দরকার আছে। অনেকে জানে না, অনেকে হয়তো জানে না যে একটা রিজুমি কিভাবে করবে, অনেকে একটা জানে না যে একটা প্রপার প্রফেশনাল রিজুমি কিভাবে হবে, একটা প্রপার প্রফেশনাল একটা কভার লেটার কিভাবে হবে, তারপরে আপনার ইন্টারভিউতে যখন যাবে সে কি প্র্যাকটিস করবে, কি ধরনের প্র্যাকটিস গুলো করবে। প্র্যাকটিস গুলো তো আসলে অনেক ব্যাপক প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস আছে। এখন ইংলিশে কিছু প্র্যাকটিস আছে, ম্যাথ আছে, অন্যান্য কোশ্চেন গুলো আছে। এই কোশ্চেন গুলো আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে একটু ভিন্ন ক্যাটাগরি, এখানে ওই জিনিসগুলো তাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝতে হবে। তারপরে আপনার ফেস টু ফেসে যাওয়ার পরে কি ধরনের কোশ্চেন আসবে, তার কি ধরনের কোশ্চেন আস্ক করবে, হোয়াট কাইন্ড অফ কোশ্চেন দে উইল আস্ক ইউ, দেন হাউ ইউ উইল বি রেসপন্স দেম। এই জিনিসগুলো আসলে জানারও ব্যাপার আছে। তারপরেও একটা ছেলে মেয়ে যদি স্মার্ট এনাফ হয় বা তার যদি পুরোপুরি একটা নলেজ থাকে, আমার মনে হয় না যে কারো সহযোগিতার দরকার আছে। আর তারপরেও আমি একটু দর্শকদের আপনার অনুমতি নিয়ে একটু তথ্য দিতে চাই যে অনেক সময় আমরা যখন যেমন বাংলাদেশ থেকে যখন নতুন আসি, আমাদের অনেক কিছু শিখতে অনেক বছর লেগে যায়, কারণ আমরা তথ্যগুলো জানি না। এই ক্যারিয়ার সেন্টার গুলো কিংবা জামান ভাই যে কাজটি শুধু আপনাকে তৈরি করছে না, তথ্যগুলো দিচ্ছে। কারণ আপনাকে কিন্তু প্রথমে তথ্য পেতে হবে যে আপনি আসলে কি করতে চান, কোথায় যাবেন, কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন। এই তথ্যগুলো সহজে কিন্তু শুরুতে জামান ভাই পাওয়া যায় না। হ্যাঁ, সেই তথ্যগুলো পাওয়ার জন্যই কিন্তু আমি বলছি না যে আপনাদের দলে দলে যেতে হবে, যে ঠিক আছে আপনার কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে, হয়তো আপনার কেউ ছিল এখানে যারা গভর্নমেন্ট জব করছে, তারা হয়তো আপনাকে গাইড দিতে পারবে। তো এই দিক নির্দেশনা পাওয়ার জন্যই কিন্তু তাদের কাছে যাওয়া, কারণ আমরা জানি যে সবাই হয়তো স্মার্ট, সবাই হয়তো নিজের রিজুমি তৈরি করতে পারবে, কিন্তু তথ্যগুলো দরকার, একটি পথ প্রদর্শক দরকার। আমি সে কারণেই বলি যে আপনারা যে কাজগুলো করছেন সেটি আমাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল, কারণ প্রথমে এসে কিন্তু এই তথ্যগুলো পাওয়া যায় না, যে তথ্যগুলো আপনারা সহজে দিচ্ছেন, কিভাবে চাকরি কিংবা আদৌ আমার সার্টিফিকেটটি ব্যবহার করে চাকরি পাবো কিনা, এই তথ্যটি তো জানতে জানতে মানুষের 1 বছর লেগে যায়, অনেক লেগে যায়। আমার সাথে অনেক পরিচিত মানুষ আছে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছে, এখানে আসার পরে তাদের বলেছে, ও তুমি এখান থেকে মাস্টার্স না করলে কিংবা এখানকার কোনো ডিগ্রি না হলে তুমি কোনো চাকরি পাবা না। তারা গ্রিন কার্ড নিয়ে এসে তারপরে আবার কোনো কলেজে ভর্তি হয়েছে যে আরেকটা মাস্টার্স ডিগ্রি, তারপরে মাস্টার্স অর্ধেক পড়ার পরে তারা বুঝেছে যে এই মাস্টার্স প্রয়োজন ছিল না। এইটার উপর আমি আসলে অনেককেই বলে থাকি, অনেকে আমাকে এসে বলে যে ভাইয়া আমি কি এখানে আরেকটা ডিগ্রি নেবো নাকি, আমি যে কোনো দরকার নাই, বাংলাদেশে যে ডিগ্রিটা আছে ওইটাই ইভালুয়েশন করে এই ডিগ্রি দিয়ে অনেক ভালো ভালো পজিশনে আপনি যেতে পারেন। সেটি যে কেউ যদি নিতে চায় যে ঠিক আছে আমি হায়ার স্টাডিজ এর জন্য আমি আরেকটু বেশি করে পড়াশোনা করতে চাই, সেটি ভিন্ন বিষয়, কিন্তু এছাড়া আপনার যে ডিগ্রিটি আছে সেটি দিয়ে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, সার্টিফিকেট অনুযায়ী আপনার জন্য চাকরি, এখানে অনেক অনেক চাকরির বিষয় আছে। আমরা আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই যে এই যে প্রস্তুতি,
সব ধরনের প্রস্তুতি, রিজিউমি তৈরি করা, নিজেকে সেইভাবে উপস্থাপন করা একটি জব সেক্টরে, যে সেল করার বিষয়টি চাকরির বাজারে সবসময় আমি বলি ইন্টারভিউ দিতে গিয়ে নিজেকে সেল করতে হয়, যে আমার মেধা, আমার দক্ষতা, সেই বিষয়ে আপনি যদি একটু পরামর্শ দিতেন। এখন এখানে দ্যাট মিন্স যে আপনি যে বললেন না নিজেকে সেল করতে হবে, ইফ ইউ আর লুকিং এ জব দ্যাট মিন্স ইউ আর ট্রাইং টু সেল ইউরসেলফ। সো হোয়েন ইউ আর ট্রাইং টু সেল ইউরসেলফ, সেই ক্ষেত্রে আপনার 10 জনের মধ্যে একজন হইতে হবে, নিজেকে 10 জনের মধ্যে একজন বানাইতে হবে যে ইউ আর দ্য টপ 10। এখন এইখানে টপ 10 করতে হইলে সাপোজ একটা পজিশন ওপেন আছে, সেখানে আপনার 20 জন লোক নেবে, এখানে অ্যাপ্লিকেশন বা ক্যান্ডিডেট আছে 100 জন। 100 জনের যদি থাকে তাহলে ইট ইজ কম্পিটিশন। কম্পিটিশন নামতে হবে। কম্পিটিশন কিভাবে নামবেন? কম্পিটিশন নামার আগে আপনাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে, যে রিটেনের একটা ভালো স্কোর থাকতে হবে, যদি রিটেন টেস্ট থাকে রিটেনের একটা ভালো স্কোর থাকতে হবে। দেন আপনার ফেস টু ফেসে তারা কি ধরনের কোশ্চেন আস্ক করতেছে, আপনার উপস্থাপনাটা কেমন হবে, ফেস টু ফেস কোশ্চেন গুলো যে আপনি আনসার করতেছেন, এক্স্যাক্টলি হোয়াট কাইন্ড অফ কোশ্চেন দে আস্ক ইউ, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড অর নট? If you understand well, then give the exactly whatever they want. Give the answer this way. এখন অনেকেই আছে যে কি আস্ক করতেছে একটা, আনসার দিচ্ছে আর একটা, তাহলে তো আর হলো না। এখন এক্স্যাক্টলি তারা যে কোশ্চেন গুলো আনসার চাচ্ছে, যে জিনিসটা আপনার কাছ থেকে বের করতে চাচ্ছে, সেই জিনিসটাই আপনাকে বলতে হবে যে আই হ্যাভ দোজ থিং। এখন এই জিনিসগুলোর জন্য আসলে একটু স্টাডি করতে হবে যে ফেস টু ফেসে আমাকে কি ধরনের কোশ্চেন আস্ক করতে পারে, আমি কিভাবে জিনিসগুলো আনসার করব, কিভাবে উপস্থাপন করব। আরেকটা জিনিস আছে ওখানে, আপনার গেট আপ সেট আপটা কেমন হবে, আপনি যে তাদের সামনে যাবেন, আপনার ড্রেস আপটা কেমন হবে, আপনার কমিউনিকেশনটা কেমন হবে, আপনার ওয়েলকামিংটা কেমন, আপনার যে ওখানে যাবেন ওরা আপনাকে ওয়েলকামিং করতেছে, আর এগেইনস্টে আপনি কিভাবে তাদেরকে ফেস করবেন। এই জিনিসগুলো অনেক কিছুই আসলে জানার আছে। এখানে ব্যাপক জব মার্কেটে যেমন ব্যাপক, বিশেষ করে নিউ ইয়র্কে বা অন্যান্য বড় বড় স্টেট গুলোতে জব মার্কেটও যেমন ব্যাপক, আপনার কম্পিটিশনও প্রচুর। সেটি প্রতিযোগিতা অবশ্যই থাকবে, কারণ আপনাকে হায়ার করছে, আপনাকে কেন হায়ার করবে সে প্রশ্নের উত্তর আগে আপনাকে জানতে হবে, তারপরে তাদের বুঝাতে হবে যে এই কারণে আমাকে আপনারা নিয়োগ দেন। একটা কমন কোশ্চেন আছে, why should I hire you? এখন why should I hire you, এখন এইটাকে বলতে হবে যে আমি যদি রেগুলার বলি তাহলে তার হলো না। আমার অফকোর্স আই হ্যাভ এ এক্সট্রাঅর্ডিনারি ফ্রম আদার পিপল, আদার ক্যান্ডিডেট, দেন দে উইল হায়ার ইউ। সো ওইখানে বলছি তো যে why should I hire you? আমরা আজকের মতো অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, কিন্তু আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই। আমার সিটি জব কিংবা গভর্নমেন্ট জবের এখানকার আরেকটি সৌন্দর্য, মানে বিউটি, যেটি আমার খুবই ভালো লাগে। যেমন আমার একজন কলিগ আছে 50-এর উপরে বয়স, তারপরে এসে জয়েন করেছে। মানে এই যে বয়সের কোনো সীমারেখা নেই। আমরা বাংলাদেশে থাকতে তো ভয় পাই যে আমার বয়স 33 হয়ে যাচ্ছে, আমার করতে হবে। তো সেই ক্ষেত্রে এই যে সরকারি চাকরিতে প্রবেশের, পুলিশ ডিপার্টমেন্ট আমি বাদ দিতে চাচ্ছি কারণ সেটির ফিজিক্যাল অনেক কিছু বিষয় আছে, এছাড়া বেশিরভাগ জবেরই বয়সের কোনো সীমারেখা নেই, যে কোনো বয়সে গিয়ে সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাচ্ছে। এই বিষয়ে যদি আপনি একটু উপসংহারে বলতেন। এটি অ্যাকচুয়ালি বিউটি অফ কান্ট্রি। এখন এইখানে আপনার বয়স গভর্নমেন্ট সেক্টরে ঢুকতে কোনো এজ লিমিট নাই। হ্যাঁ, এজ লিমিট নাই, আপনার 50 হোক, 55 হোক, 60 হোক, আপনি যদি ইয়াংদের সাথে কম্পিটিশনে টিকে যেতে পারেন, দেন আপনি কন্টিনিউ করতে পারেন। এখানে আবার আরেকটা জিনিস আছে, আপনার রিটায়ারমেন্টের একটা বয়স আছে, বাট আপনি যদি রিটায়ারমেন্টে না যান, আপনাকে কেউ বলবে না যে নূপুর হোয়াই নট ইউ আর রিটায়ারিং নাও। হ্যাঁ, কেউ বলবে না। আপনার যতদিন অ্যাবিলিটি আছে আপনি ক্যান কন্টিনিউ উইথ দ্যাট। এখন এই জন্য এটাই হলো বিউটি অফ কান্ট্রি। আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে এখানে এজ লিমিট, গভর্নমেন্ট সেক্টরে ঢুকতে কোনো এজ লিমিট নাই, এক্সেপ্ট ল এনফোর্সমেন্ট। ল এনফোর্সমেন্টে কিছু পজিশনে তারা এজ লিমিট রাখছে, কিন্তু অন্যান্য যে জেনারেল পজিশনগুলো, জেনারেল ক্যাটাগরি পজিশন, জেনারেল ক্যাটাগরি যে পজিশনগুলো আছে সেগুলোতে কোনো এজ লিমিট নাই। ইট ইজ ওয়ান্ডারফুল। সেটি অন্যতম সৌন্দর্য দিক। এসএম কে হাসান বলেছেন, ভালো একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, অনেক কিছু জানতে পারছি এবং ধন্যবাদ। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। এবং অমিল যে প্রশ্নটি করেছেন সেটি ইমিগ্রেশন রিলেটেড,
আগামী সপ্তাহে আমাদের অ্যাটরি থাকবে, তখন আপনার প্রশ্নের উত্তরটি দিব। আজকের মতো জামান ভাই সর্বশেষ উপসংহারে কি বলবেন? সর্বশেষ উপসংহারে আমি এটাই বলতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের বাঙালি যারা এখানে আসতেছেন ছেলে মেয়েরা ইমিগ্রেন্ট হয়ে, এখানে এটা হলো অপরচুনিটির কান্ট্রি। আপনাদের হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের ছেলে মেয়েরা অনেক স্মার্ট। এখানে একটু যদি আপনার আসার পরে যদি নিজেদের সার্টিফিকেট গুলো ইভ্যালুয়েশন করে যদি একটু চোখ কান খোলা রাখেন, তাহলে একটা ভালো পজিশন করে নেওয়া যেতে পারে। যেমন গত সপ্তাহে আমার একটা মেয়ে জব পেয়েছে, সে আসছে এখানে আমেরিকা মাত্র 1 বছর হলো। 1 বছরের মাথায় সে গভর্নমেন্ট সেক্টরে একটা জব পেয়ে গেছে। সে খুবই খুশি, মানে বলার বাইরে যে ভাইয়া আমি যে 1 বছরের মাথায় এত সুন্দর একটা জব আমি পেয়েছি, এটা আসলে আমি যে কতটা খুশি আমি বলে বোঝাতে পারবো। তো এই জন্যই হতাশ হওয়া যাবে না। এখানে অপরচুনিটির কান্ট্রি। আপনাদের যে যেখানে যে থাকেন না কেন, যদি আপনার ভালো এডুকেশন থাকে, মিনিমাম হাই স্কুল ডিপ্লোমা আর ম্যাক্সিমাম তো মাস্টার ডিগ্রি আছে, আপনার লেভেল অনুযায়ী এখানে অপরচুনিটি আছে। আপনি জাস্ট খালি ট্রাই করেন, পেয়ে যাবেন। হতাশ হওয়ার কোনো দরকার নেই। অসংখ্য